সেটাই হয়তোবা তাদের জায়গা থেকে স্বাভাবিক ছিল। এবং এটা আসলে কোন জিনিসটাকে কাটবে, পক্ষ নিলেই বা একটা সমাধানটা কি হবে, মানে এর চেয়ে ডিফিকাল্ট মোমেন্ট মার লাইফেও কখনো এসছে কিনা জানি না, এবং ওর লাইফে তো অফকোর্স আমি জানি না শেষ পর্যন্ত সেটা কি হয়েছে। তবে যারা আজকের এই গল্পটা শুনে অনেকে বিশ্বাস করতে পারছেন না, তাদেরকে আমি বলবো আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা পড়েন, আপনি নিশ্চয়ই লাস্ট 2-4-5 বছরের ঘটনা যদি একটু পেছন দিকে যান, এইরকম একটা প্রেমের সম্পর্ক এবং অবৈধ সম্পর্কের কারণে নিজের ছেলে মেয়েকে মেরে ফেলেছে, এবং নিজের ছেলে মেয়েকে মেরে পত্রিকা শিরোনাম হয়েছে, হেডলাইন হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আপনি পাবেন। সো এতটা অবাক হওয়ার কিছু নাই। রেডিওতে ফর দ্য ফার্স্ট টাইম আমি বলি যে এইরকম একটা ডেসপারেট স্টোরি উঠে আসতেছে, আমরা চেষ্টা করতেছি এটার সমাধান খোঁজার জন্য। সুভার কাছে আমি আবারও যাচ্ছি। সুভা, তারপর কি হলো? তারপর ওই দিন রাতে পরে মামারা আমাকে উল্টাপাল্টা কথা বলে, অ্যান্ড পরবর্তীতে মামা বলে যে আমার রুমে আমাকে দিয়েছে অ্যান্ড বলে যে তুই এই রুম থেকে বের হবি না, তুই যদি রুম থেকে বের হস তাহলে সত্যি সত্যি তোকে আমি পুলিশে দিয়ে দিব। এরকম কথা বলতেছিল। পরে আমি আমার রুমে চলে যাই, আমি আর কিছু বলি না। মামারা পরে চলে যায় রাত। পরের দিন সকালবেলা আমার আশেপাশের মানুষের যে রাতে চিৎকার চেঁচামেচি হয়েছে, তো ওগুলো শুনছি। তো পাশের বাড়ির কয়েকজন আসছেন, মানে 3-4টা নানু আসছে। ওরা জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তো আম্মু আবার সকালবেলায় মানে এর আগের বারের মতো গেটে তালা দিয়ে চলে গেছে নানু বাসায়। পরে আমি সবাই বললাম যে এরকম কাহিনী হয়েছে। পরে বলতেছে তাহলে তুই তো বাবাকে জানা। তো আমি তাদের কাছ থেকে ফার্স্ট ইন্সপিরেশন পাই যে না, আমি আমার বাবাকে জানাবো। কারা এটা বলে? আমার পাশের বাড়ির লোকেরা, পাশের বাড়ির প্রতিবেশীরা। তো পরে আমি বাবারে ফোন দিই। তো এর আগেই নাকি আমার আম্মু উল্টাপাল্টা অনেক কথা আমার বাবারে বলে এটা তুমি অনেক আগে আমাকে বলেছো। হ্যাঁ। তো পরে আমি যখন বাবারে ফোন দিই, মানে বাবার ডিরেক্টলি নাম্বার, আমার বাবার মুখস্থ ছিল নাম্বার, তো আমি ওই নাম্বারে ফোন দিই। পরে আব্বু আমার ফোন প্রথম কয়েকবার রিসিভ করে, তো আমার কাছে টাকা ছিল না, তো যার কারণে বাইরে ফোন দিলে টাকা বেশি কেটে নেয়। তো পরে আমি আমার নানুর কাছ থেকে, মানে যে পাশের বাড়ির নানু ছিল তার কাছ থেকে 100 টাকা নিয়ে আমার ফোনে লোড করিয়ে তার ফোন দিই। তো এর মধ্যে আমার রাস্তার সাথে কোনো কথা নেই, মানে রাস্তার সাথে আমার কোনো কথা হচ্ছে না টোটালি। তো পরে বাবা আমাকে পরে নেট নাম্বার দিয়ে ফোন দিয়েছে, কি হয়েছে, কেন তুমি এত পাগলামি করতেছো, কেন তুমি তোমার মায়ের গায়ে হাত তুলছো, তুমি কি আমার মেয়ে? আমার বাবা আবার হাজি মানুষ ছিল, উনি 2 বার বড় হজ করেছেন, 18-19 বার ওমরা করেছেন। ওকে। তো তার কাছে ছিল এরকম যে আমি পর্দাশীল ভাবে চলবো, আমি কেন মায়ের গায়ে হাত তুলছি, কেন উশৃঙ্খল হয়ে গেছি, কেন ছেলেদের সাথে বাইরে ঘুরতে যাই, অথচ এগুলো কিছুই না। মানে ফোন দিয়ে যে কথাগুলো বলছে, মানে ওগুলো পুরোপুরি অবাক করা ব্যাপার। বলছে তুমি রাত করে, তোমার কি এটা নিজের বাড়ি যে তুমি রাত করে তোমার নিজের আরেকজনের বাড়িতে তুমি লোক নিয়ে আসো? মানে আমি মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম, আমি বাসায় লোক নিয়ে আসছি মানে কি? পরে বলতেছে যে তোমার মায়ের সাথে আমার কথা হচ্ছে, তোমার মা আমাকে সব বলছে। ভাবলাম যে তুমি আমার কথাটা শুনবে, আমার কথাটা শুনবে না? পরে বাবা বলছে যে কি বলতে চাও তুমি বলো। পরে আমি বললাম যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমি কাউকে আনিনি, এর আগে একবার লোক আনছে, এবার একবার লোক আনছে। তখন আমার মেজাজ খুব গরম ছিল। রাসেল আমার বয়ফ্রেন্ড বা আমার সাথে রিলেশন কিনা এত কিছু সেন্স আমার ছিল না। তুমি রাসেলের নামটা বলেছো? হ্যাঁ, আমি রাসেলের নামটা বলে দিয়েছি যে ও কিন্তু ওর সাথে ও কথা বলে। এখানে 3টা মানুষের নাম অলরেডি উঠে আসছে। তারপর আম্মু বলতে, মানে আব্বু আমাকে বলতেছে যে এগুলা কিছুই না, সব ব্যাপারে আমি জানি, তোমাদের এই বয়সে মেয়েরা যে কত খারাপ হতে পারো ওই ব্যাপারে আমার জানা আছে। এই কথা বলে ফোন কেটে দিছে। পরে আমি ফোন দিচ্ছি আর ফোন রিসিভ করেনি, ফোন পিকও করেনি। পরে মানে আম্মু বাসায় আসতেছে, বাসা থেকে এসে খাওয়া দাওয়া করতেছে, মানে আমার ভাইদেরকে নিয়ে আবার চলে যাচ্ছে, কিন্তু আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে। কোথায় যাচ্ছে সে? নানু বাসায় চলে যাচ্ছে। বাসাটা বাইরে থেকে তালা দাও? তালা দিয়ে চলে যাচ্ছে। তুমি কোথায় তখন? আমি বাইরে। ওকে বাসার ভিতরে বাসায় ঢুকতেই দিচ্ছে না। তোমার নানুর বাড়ি কত দূর ছিল বাসা থেকে? আমার বাসা থেকে 8-9 মিনিটের রাস্তা। ওকে। তো আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। এন্ড ঢাকার কোন এলাকার ঘটনা এটা? এটা বাড্ডা এলাকা। বাড্ডা, ওকে। পরে এর মধ্যে তো তার আগের দিন রাতে আমার মামারা নানুরা এসে আমাকে অনেক কথা বলে গেছে, এন্ড বলে গেছে আমি যেন টোটালি তাদের বাড়িতে না যাই। আমার মামা নানুদের কথা এরকম ছিল, যদি আমি ওই বাড়িতে যাই, যে আমার মামা তো বোনরা আছে, আমারটা শিখে নাকি তারা খারাপ হয়ে যাবে। এন্ড জিনিসগুলো মানে নিজের মধ্যে খুবই খারাপ ভাবে একটা মানে প্রেশার পড়ে যে কি, মানে এতটা ডিসপারেট হয়ে গেছিলাম যে আমি সিরিয়াসলি জানতাম না যে কি করব। তখন মেবি বিকাল বেলা রাসেল আমাকে ফোন দেয় যে কি হয়েছে, তুমি আবার বাসে কেন ঝামেলা করতেছো? আমি কি আপনি তো বলছিলেন, মানে এইভাবে ঝাড়িতে আপনি তো বলছিলেন, ওয়াদা করছিলেন আমার মা কোনোদিন খারাপ কিছু করবে না, এখন কেন এগুলো করতেছে? পরে সেও অবাক যে কি করছে। তখন আমি জানতে পারলাম যে না, আমার মায়ের প্রতি তার একটা উইকনেস আছে। সে বারবার জিজ্ঞেস করতেছিল কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে। মানে কিউরিওসিটিটা এমন বেশি ছিল যে আলটিমেটলি তো তার প্রতি কমিটেড ছিল। আমি যে বলতেছি আমারটা এতটাই মানে ইম্পর্টেন্ট না, বা আমি যে একটা সিচুয়েশন আছে ওটা ইম্পর্টেন্ট, শুধু মায়ের বিষয়গুলো জানতে যাচ্ছে। তো পরে আমি তারে বললাম সবটা। পরে সে বললো যে ঠিক আছে আমি আজকে আসতেছি, সে দেখতেছি কি হয়। তখন সে ওখান থেকে সিলেট থেকে রওনা দিয়ে দেয়। তো পরে মেবি তার সাথে আমার কথা হয়, আম্মু আবার তার কথা শুনতো, সে যা বলতো তাই শুনতো। তো পরে রাতের যখন 10টা বাজে, বাই দ্য ওয়ে একটা কোশ্চেন আমি বোধহয় ছেড়ে যাচ্ছি, যে ছেলেটার সাথে এই সম্পর্কটা বা আগের যে ছেলেটাকে নিয়ে তুমি এটা বললা, তাদের ফ্যামিলিতে তুমি চাইলে জানাতে পারতা? তাদের ফ্যামিলিতে জানাতে পারতাম চাইলে, কিন্তু আমি কি করে জানাবো? আমি তো তাদের ফ্যামিলির সাথে অতটা ইন্ট্রোডিউস না।
আর আমার কথা আমার ফ্যামিলির কেউই বিশ্বাস করতেছে না, তাদের ফ্যামিলি কি করে বিলিভ করবে? এক্স্যাক্টলি। তুমি তো যখন তোমার মার সম্পর্কে কমপ্লেন গুলো করছো, নিশ্চয়ই কে এসেছিল রুমের মধ্যে সেটা তুমি জানতা। তো হ্যাঁ। তাদের কথা নিশ্চয়ই তুমি তোমার ফ্যামিলিকে বলতেছিলা, তোমার হ্যাঁ, নানুকে আমার বলতেছিলা। সবাইকে বলতেছিলাম। তখন তারা রেসপন্স কেউই বিলিভ করতেছিল না, তাদের কথা ছিল এটাই। আমিও বলতেছি আমি রাতে ঘুমোচ্ছি, ও কান্না কার সাথে ফোনে কথা বলছে, ওর মাথা বেরিয়ে গেছে, সে আমার সাথে খারাপ আচরণ হাউ ইট ইজ করতেছে। পসিবল? মানে যখন তুমি কোন একটা সিচুয়েশন বলতেছো এবং সেই সিচুয়েশনের জন্য কে দায়ী সেটাও তুমি বলতেছো, তখন তো তাদের উচিত ছিল যে ওই আমার ছেলেটাকে কথা ডেকে নিয়ে আসা, বলতে বা ওই যার এগেইনস্টে কমপ্লেন তাকে ডেকে নিয়ে আসা। হ্যাঁ, আমি এটাও বলছিলাম যে তুমি বিশ্বাস না করে তাকে ডেকে নিয়ে আসো, যে একটু আগে আমার বাসায় ছিল। যখন এই কথাগুলো বলতেছি তখন বলতেছি যে দেখছেন মানে আম্মু আমার মামাকে ভাবে বলতেছিল যে দেখছেন কতটা খারাপ হয়ে গেছে, এখন আউটলুক আনে আমার দিয়ে মানে আমার ফাঁসাইতে যেতেছে, এরকম কথা বলতেছে। ও গড, মানে আর মানুষের আমার- মধ্যে একটু হলো সন্দেহ হওয়া উচিত, মানে এতটা ব্লাইন্ড সাপোর্ট কিভাবে আসে? মানে আই এম রিয়েলি কনফিউজ এই জায়গাটায়। ওকে, And পরবর্তীতে আমি মামাদের মুখ থেকে এটা শুনতে পারলাম যে আমি নাকি রাতে লোক এনে থাকতাম, এন্ড তাদেরকে বলতাম যে আমি যে তাদের সাথে থাকছি এটা না বলবো তাদেরকে বলে দিব যে তারা যেন আমার মায়ের সাথে এসে থাকছে, এটা যেন তারা সবাই বলে। তাদের মনে আমার মা বাবার মানে আমার মায়ের প্রতি এই বিলিফটা ছিল। Okay. And তারা এই বিলিফটা করাইছে আমার আম্মু। পরে রাতের 10টার দিকে আমি বাসায় ঢুকে and সারাদিন আমার না খাওয়া, আমার সারাদিন কোনো খাওয়া নেই, and রাতে তো অলরেডি ঝামেলা হয়ে গেছে। তো আমি বাসায় ঢুকছি and ফ্রিজ থেকে জাস্ট এক বোতল পানি নিয়ে আমি আমার রুমে এসে ঘুম, কজ সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। তো ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকাল 6টার দিকে রাসেল এসে আমাদের গেটে নক করে। রাসেল এসে গেটে নক করে, আমার গেট খুলে দেয়, অ্যান্ড দেখি অনেকক্ষণ রাসেল আমার সাথে কথা বলে। অ্যান্ড তখন মানে আমি সহ্য করতে পারতেছিলাম যে রাসেল আমার সাথে কথা বলবে, কারণ হয়তো আমি ওর প্রতি অনেকটা উইক হয়ে গেছিলাম। তো আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি আমার রুমের দরজা নক করে বসে আছি। রাসেল অনেকক্ষণ এসে পরবর্তীতে আমার রুমে নক করে, পরে আমি গেট খুলে দিই, পরে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলতেছি যে শোনো, মায়েরা ভুল করতেই পারে, তবুও তো তোমার মা, কিছু মনে করো না। তো আমার আম্মুর সামনেও এই কথা বলে। পরবর্তীতে আমার রুমে এসে আমাকে যেটা বলে যে তুমি যেটা করছো ঠিক করছো। আমি ফার্স্ট টাইম তার দিক থেকে একটা ইন্সপিরেশন পাই যে না, সে আমাকে বলছে আমি যেটা করেছি ঠিক করেছি। আমার মায়ের গায়ে হাত তুলেছি, প্রতিবাদ করেছি, তাকে জানিয়েছি মামাদেরকে। হ্যাঁ, তারা বিশ্বাস করছে না তাদের ম্যাটার, কিন্তু বলেছি তো। পরবর্তীতে তো যদি কোনো প্রবলেম হয় আমাকে ব্লেম দিতে পারবে না। তখন আমি রাসেলের কাছ থেকে জিনিসটা পাই। তো পরে রাসেল আমাকে আর কিছু বলে না। তো এরপর রাসেলের সাথে রাতে আমার কন্টিনিউ কথা হতে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। তো আম্মুর রুমে কথা বলতো আর আমি আমার রুমে থাকতাম। অ্যান্ড আম্মুর সাথে আমার টোটালি যে মা মেয়ের একটা ক্লোজ রিলেশন থাকে, ওই রিলেশনটা নেই। জাস্ট নর্মালি মানে মনে হচ্ছে যে আমি যেন তার বাসায় ভাড়া থাকছি, আর সে আমাকে জাস্ট নর্মালি টেক কেয়ার করছে, এইটুকুই। তো পরবর্তীতে দেখি যে মানে প্রথম কয়েকবার জিনিসগুলো দেখতে দেখতে পরে গায়ে হয়ে গেছে যে রাতে তার সাথে এসে থাকছে, সে তার মতো থাকুক, আমি আমার মতো ভালো থাকলেই হয়েছে। আমি আমার পড়াশোনাটা কন্টিনিউ করছি, প্রতিদিন রাতেই দেখছি একজন তোমার বাবা কোন ক্লাসে থাকতে যেন দেশের বাইরে গিয়েছিল? ক্লাস 8 লাস্ট থেকে। এই যে 8 এর পর থেকে এতগুলো ঘটনা তুমি দেখছো, এর আগে তো দেখতে না এরকম না, এর বাসায় আগে আসে? কিছুই দেখতাম না। এর মাঝখানে তোমার বাবা আসেনি? না, এর মাঝখানে বাবা কতদিন আসেনি। পর পর আসতো তোমার বাবা? বাবা যাবার পর 3 বছর পর এসেছিল, পরে গেছে। কি এখন করতে উনি বিদেশে কি করতো? উনি বাইরে একটা কোম্পানি জব করতো। উনি কি ছুটি পেতো না নাকি উনি আসতো না? ছুটি না বলতে ছুটি দেওয়া হতো না, ওদের Okay. কন্ট্রাক্ট ছিল 5 বছর আগে ছুটি দিবে না, তবে 3 বছর পর যদি চায় তাহলে 2 মাসের ছুটি দিবে। ওকে, ঠিক আছে, বলো তারপর। তারপর তুমি যে রাসেলের সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলছো, এটা তোমার মা জানতো ওই সময়? মা জানতো বলতে জানতো কথা বলি, কিন্তু কার সাথে কথা বলি এটা জানতো। এটা জানতো না। ওকে, তোর পরে আমার সাথে যদি রাসেলের 3টা অব্দি কথা হতো, 3টার পর থেকে আবার রাসেল আম্মুর সাথে কথা বলতো। এটা তুমি পরে জেনেছো? পরে জেনেছি, যখন রাসেলকে কোশ্চেন করলাম, পরে রাসেল বলে যে তোমার ব্যাপারে কথা বলতেছি, ওর কথাটা ছিল এরকম। ফাইন, তুমি যে জায়গাটায় ছিলে সেটা হচ্ছে যে তোমার আম্মুর এরপরে এইসব বিষয়গুলো তোমার কাছে তেমন একটা পাত্তা পেতো না, তুমি তোমার মতো থাকতো, তোমার মা তোমার তার মতো লাইফ লিড করতো, এবং তুমি সেখানে কি কনফার্ম ছিলে যে এরপরেও এই ধরনের ঘটনা এরকম- ঘটছিল? হ্যাঁ, এরপরেও ঘটতো? হতো। আমি পরে টেক কেয়ার করতাম। তোমাদের রুমটা কি খুব পাশাপাশি ছিল? পাশাপাশি বলতে আমার রুম, তারপর একটা মাঝখানের রুম, তারপর আমার রুম। তো তোমার রুমে একটা গ্যাপ ছিল। ওকে, পরে দেখি যে রাসেল আমাকে ইন্সপিরেশন দিতে থাকে যে তুমি তোমার মায়ের ব্যাপারে প্রতি রাতে এসে থাকে, কেন কিছু বলছো না, তুমি এতদিন কেন আমার এতগুলো কথা বলো নাই, প্রতি রাতেই লোক এসে থাকে, তুমি আবার পার্টিকুলার প্রতিবাদ কোনো লোক করবা। ছিল এই লোকটা? কোনো বিশেষ লোক ছিল নাকি র্যান্ডমলি চেঞ্জ হতো এটা? চেঞ্জ আপ বলতে তুমি কয়জন লোকের সঙ্গে জানো এটা? আমি প্রথম দেখেছি 2 জন, পরবর্তীতে আরো 2 জন দেখেছি। ওকে, ঠিক আছে, বলো। হ্যাঁ, তো তারপর তোমাকে কি বলো? কন্টিনিউ 4 জন আসা যাওয়া করতো। পরবর্তী যখন আমি রাসেলের সাথে জিনিসটা প্রথমে শেয়ার করতে চাইনি, পরে ওর অনেক জোর জবরদস্তির কারণে পরে ওর সাথে যখন শেয়ার করলাম, পরে দেখলাম যে আমি যে ওর কাছে ব্যাপারগুলো শেয়ার করলাম সেই কথাগুলো ওকে আমার আমাকে বলে দিছে। এন্ড তখন তো আমার উপর আরো বেশি টর্চার। তোমার মা এসে কি বললো বিষয়টা নিয়ে? আমার মা জানলা এসে কিভাবে? আমি ঘুমিয়েছিলাম, এসে আমার হাত ধরে টেনে তুলছে। পরে আমি বললাম যে কি শুরু করছো তুমি এগুলো, আমাকে এরকম বলতেছে। আমি কি শুরু করলাম, বলে কি যে তাহলে তো একটা কাজ করতে পারো, মাইক নিয়ে মসজিদে গিয়ে মাইক নিয়ে ফুল এলাকাকে জানো আমি কি করি না করি, আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না, ছোটবেলা থেকে আমি এলাকার মানুষ হয়েছি, তো আমার কথা সবাই বিশ্বাস করবে। আমার কথাটা ছিল এরকম।
যে আমি কি বলছি, মানে তখন আমি পুরো আমি কি বলছি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। পরে বললো যে তুমি কি মনে করো আমি কি কিছুই জানি না? আমি তো সবই জানি। তুমি রাসেলকে এইসব কথা বলছো, কেন বলছো এগুলা, কি চাও তুমি এগুলা? তো পরে আমি বললাম যে আমি কি বলছি তুমি রাসেলকে ডাক দাও, তারপর জিজ্ঞেস করি। পরে রাসেল আসলো, পরে রাসেল আসার পর আমি জিজ্ঞেস করলাম আমি আপনাকে কি বলছি আর আপনি আমার আম্মুকে কি বলছেন? পরে বললো যে দেখো আমি তো ওরকম ইন্ডিকেট করে কিছু বলিনি তোমার আম্মুকে, জাস্ট এটুকুই বলছি যে কেন উনি এগুলা করে, এগুলো তোমার উপর খারাপ এফেক্ট পড়ে। মানে সে বুঝাচ্ছে যে সে আমার উপর অনেক টেক কেয়ারিং, সে আমার অনেক টেক কেয়ার করে, এই কারণে আম্মুকে বুঝাতে চাইছে, কিন্তু এই জিনিসটা তো আমার উপর ভালোভাবে ইফেক্ট পড়তেছে না। এন্ড তারপরে আমার একটা বিশ্বাস হয়ে গেছে যে না, উনি হয়তো আমার টেক কেয়ার করতেছে। দ্যাট মিন্স তুমি কি তাকে তখন লাভ করো? হ্যাঁ, তখন তাকে লাভ তোমাদের করি। দ্বিপাক্ষিক বিষয়টা এরকম মানে মিউচুয়ালি ছিল যে না দুজন দুজনকে লাভ করো? হ্যাঁ, দুজন দুজনকে লাভ করি, এটা আমাদের মিউচুয়াল ছিল। কিন্তু আমি কখনো সহ্য করতে পারতাম না যে সে আমার আম্মুর সাথে কথা বলে। বিগেস্ট মিস্টেক, অ্যানাদার বিগেস্ট মিস্টেক এর সাইডটা থেকে, কারণ ও কিন্তু জানতো যে রাসেলের সঙ্গে ওর মায়ের এরকম একটা সম্পর্ক আছে এবং ওর মায়ের জায়গাটা থেকে এটা বিশ্বাস করা খুবই কঠিন যে রাসেলের সঙ্গে তার সম্পর্কটা ভাই ভাইয়ের মতো। কিন্তু তারপরে ও জড়িয়ে গেছে বিকজ অফ ওর এজটা খুব সেন্সিটিভ একটা এজ। ও মাত্র ক্লাস 9-এ পড়ে এবং ওই সময়টাতে যে ওকে সাপোর্ট দিবে, যে ওর পাশে একটু হলেও দাঁড়াবে, যে ওর সাথে একটু ভালো কথা বলবে, তার প্রতি ও দুর্বল হবে। এই বয়সটা এরকম এবং সেটাই হয়েছে এবং ইটস আ বিগেস্ট মিস্টেক। কিন্তু কিছু করার নেই, কারণ ও ধরা, ওর বয়সের কাছে ধরা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা একটা অ্যানাদার পয়েন্ট। ওকে, বলেন তো তারপর রাসেলের সাথে আমার ঘোরাফেরা এরকম চলতেছে। তো একদিন আম্মু জানতে পারে যে আমি রাসেলের সাথে বাইরে ঘুরতে গেছি। আর বাসা আসার পর আম্মু যখন জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, পরে আমি বললাম যে বাইরে গেছিলাম। আমি মিথ্যে বলি আম্মুকে। পরে আম্মু বলে যে আমি তো জানি তুমি রাসেলের সাথে বাইরে গেছো। আমি অবাক হয়ে যাই, কি করে জানলাম? পরে রাসেল এসে আম্মুকে কোনোভাবে ম্যানেজ করে। তো রাসেলকে আম্মু এতটাই বিশ্বাস করতো যে রাসেল যদি বলতো যে না আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি, তারপরে যদি এসে বলতো যে না আমি ওকে জাস্ট নর্মালি দেখতে নিয়ে গেছি জায়গাটা, ওটাই বিশ্বাস করতাম আমার আম্মু। তো এতটা বিলিভ করতো। আর এর মধ্যে তো 4-5 জনের সাথে আমার অলরেডি রিলেশন চলতেছে, তাও রাতে। এগুলো তুমি রাসেলের সাথে শেয়ার করতে? হ্যাঁ, এগুলো আমি রাসেলের সাথে এরপর থেকে আমি আমার টোটালি সবকিছু ওর সাথে শেয়ার করতাম। তো রাসেল এগুলো জানার পরে কি বলতো? জানার পর ওর সাথে যদি আমার সাথে কথা হইতো, মানে আমার পরবর্তীতে আমাদের রিলেশনে যখন 6-7 মাস কেটে গেছে, তখন এরকম চলতে থাকে। পরবর্তীতে আমার জিনিসগুলো খুব মানে করার না একটা খারাপ ভাবে যে তোমার সাথে আমার রিলেশন, আমার একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নর্মালি যতটুকু কথা বলা দরকার তাদের নিজেদের ব্যাপারে, সে জায়গায় কিনা আমরা 4-5 ঘন্টা শুধুমাত্র আমার মায়ের ব্যাপার নিয়ে কথা বলি। তখন তুমি জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে, যে আমি এগুলো অ্যাভয়েড করো। কিন্তু দেখতাম যে আমি যত অ্যাভয়েড করতেছি ও ততই বেশি আমার প্রতি আরো মানে রাগ দেখাচ্ছে, শুনতে চাচ্ছে, আমার সাথে কথা বলতো না যে কেন তুমি তোমার মায়ের ব্যাপার আমাকে বলছো। মানে বিষয়টা তোমাদের সম্পর্কটা এমন ছিল যে কাল রাতে বাসায় কি হয়েছে সেটা তোমার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করা, এটাই মূল এজেন্ডা। হ্যাঁ, এটাই মূল এজেন্ডা। আমি এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা। আজকে যে স্টোরিটা আমরা এখানে প্রচার করছি সেখানে ওর সামাজিকতার কথা চিন্তা করে, এবং এই ধরনের স্টোরিতে শুধু সামাজিকতা না, যাতে করে এটা একটা স্বাভাবিক পার্সপেক্টিভ থেকেও ওর নাম এখানে অন্য নাম ব্যবহার করা হয়েছে, ওর আসল নাম প্রকাশ করা হয়নি। ওর ভোকালটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন ওটা রিয়েল ভোকাল না, এটা আমরা রেডিও এন্ড থেকে চেঞ্জ করে দিয়েছি। দিস ইজ রেকর্ডেড স্টোরি, আমরা রেডিও এন্ড থেকে এটা চেঞ্জ করেছি। এবং শুধু তাই না, ও যত নাম এখানে ব্যবহার করছে, যত পরিচয় এখানে এসছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে ফেক। শুধুমাত্র স্টোরিটা ও যেভাবে বলছে ওর জায়গা থেকে রিয়েল, এবং যাতে করে ওর সামাজিকতায় কোনো সমস্যা না হয় সেজন্যই এই নামগুলো বা ওর ভোকালটা সবকিছু চেঞ্জ করা হয়েছে, এবং যাতে করে ওর সামাজিকতায় কোনো সমস্যা না হয়। আমরা মূল ঘটনা থেকে কি শিক্ষা নিব সেটাই হচ্ছে বিষয়, সেজন্য মূল ঘটনার দিকে আপনারা ফোকাস করুন। ও কে, কোন এলাকা থেকে আসছে, কি এটা ফাইন্ড আউট করবেন না, ঠিক আছে? ওকে, বলো তারপর। তো এর মধ্যে আবার জানতে পারি যে আম্মু আমার ব্যাপারে যে 4-5 জনের সাথে তার রিলেশন ছিল, সে তাদেরকে কন্টিনিউ আমার ব্যাপারে খারাপ কথা বলে যেত। শুধু তাই না, আমার নানু বাড়িতে গেলে আমার টপিক থাকতো খারাপ ব্যাপার। আমার বাবার সাথে তো প্রতি রাতে মানে যদি মানে আল্লাহ 30 দিন যদি আমার বাবার সাথে তার কথা হতো, প্রতি রাতে আমার বাজে টপিক নিয়ে আব্বুর সাথে কথা হতো। এন্ড আস্তে আস্তে আব্বুর মনটা বিষিয়ে তুলেছে যেটাকে বলে। হ্যাঁ, তো তুলতে তুলতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার সাথে বাবা টোটালি কথা বলতে চায় না। এন্ড আমি পুরোপুরি খারাপ হয়ে গেছি, মানে খারাপ কি তার চেয়েও খারাপ হয়ে গেছে আমার বাবার কাছে। এটা আমি তো তার কথা, আমি একটা হাজি মানুষ হয়ে কেন এরকম একটা খারাপ মেয়ে পেটে ধরছি, কেন জন্ম দিছি, তো এটা হচ্ছে মূল কথা। আমার মায়ের মানে বাবা মাকে এটা বলতো, অ্যান্ড মাঝে মধ্যে এটাও বলতো যে বান মেরে যে মানুষ মেরে ফেলে, আমার বাবা বলতো যে তোকে ওকে মেরে ফেল, ওর বাঁচা রেখে কি লাভ। তো তারপরে রাসেলের সাথে যখন আমাদের রিলেশনটা 8 মাসের কাছাকাছি চলে আসলো, এরপরে দেখলাম যে না, আমার সাথে যতটা ওর ওঠা বসা কথাবার্তা তার চেয়ে বেশি আমার সাথে ঘনিষ্ঠতা। আমার বাসায় আসলে আমি আবার তখন কোচিং করতাম, তো আমি যেটুকু টাইম কোচিং এ থাকতাম ওইটুকু টাইম আমার বাসায় থাকতো, আমি আসার আগে চলে যেত। এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনি। পরবর্তীতে আবার দেখলাম যে আমি যদি স্কুলে যাই, আমার স্কুল থাকতো মানে 7টা থেকে 7:30 থেকে পিটি শুরু হয়ে যেত, তা আমাকে 7টার মধ্যে উপস্থিত থাকতে হতো, 4:30 থেকে বাসা থেকে বেরিয়ে যেতাম। তখনও আমার বাসায় আসতো, আর আমার স্কুল ছুটি হতো 1:15-তে, আমার আস্তে আস্তে বাসা যেতে যেতে এরকম 1:45 বেজে যেত, তার আগেও চলে যেত বাসা থেকে। এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে। এন্ড পরবর্তীতে রাসেলের ম্যাটার নিয়ে প্লাস বাদবাকি যে ম্যাটারগুলো ছিল ওগুলো নিয়ে আম্মুর সাথে আমার তর্ক লাগতে থাকে। তো পরবর্তীতে আম্মু বলে যে তাহলে তোর বাসায় খাওয়া দাওয়া বন্ধ,
তুই বাসায় খাওয়া দাওয়া করবি না, জাস্ট তোরে থাকতে দিলাম দয়া করে আমার বাড়ি দেখে। আর কথায় কথায় আমাকে শুনতে হতো এটা তার বাড়ি। মানে বাড়িটা তো আসলে ওনার নামে হ্যাঁ ছিল। ওনার নামে। আর কথা বলতে একটাই যে এটা তোর বাবার বাড়ি না, যে তুই তোর নিজের পছন্দ মতো চলবি আর তুই তোর কথাগুলো বলবি। আমি Another point, another important point, প্রিয় শ্রোতা, যে এখানে বাবার শক্ত হওয়ার সুযোগ ছিল কিনা আদৌ? আচ্ছা, তোমার বাবার কি এতটুকু সামর্থ্য ছিল না সে নিজে একটা বাড়ি করে, বা তার তোমার না। মার উপর অর্থনৈতিকভাবে ডিপেন্ড ছিল? আমার বাবা বলতে গেলে গ্রামে বাবার প্রচুর সম্পত্তি জায়গা আছে, কিন্তু ঢাকার মেয়ে বাবা পছন্দ করে, সেই ক্ষেত্রে আমার মায়ের বাড়ি ছিল, এখানে বাবা মোটামুটি উইক ছিল আমার মায়ের প্রতি। ওকে, ঠিক আছে, বলো। হ্যাঁ। তারপর জিনিসগুলো মানতে পারি না, তো একদিন রাসেল অসুস্থ থাকে। তো এর মধ্যে আমাদের রিলেশনটা এরকমই চলতে থাকে, ওর সাথে আমার প্রতিদিন ঝগড়া হতো, কেন আম্মুর সাথে কথা বলে, আর আম্মুর সাথে তো আমার প্রত্যেক দিন ঝগড়া হতে, আর কোনো না কোনো কারণে প্রতিদিন আমার 2-1টা থাপ্পড় খেতেই হবে। মার কাছ আর থেকে? হ্যাঁ, আর গালাগালির তো কোনো লিমিটই ছিল না, খেতে বসতে গালি শুনতে হতো, ঘুমোতে গেলে গালি শুনতে হতো, মানে এত নিম্ন স্তরের গালিগুলো মানে চলে গেছিল যে তার কাছ থেকে শুনে শুনে মনে হচ্ছে যেন ওই জিনিসগুলো এখন আমি রিপিট করছি। ও, আর মানে খারাপ, মানে খুব খারাপ সেন্সেশন, মানে নিজে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে কেন এই ফ্যামিলিতেই বা জন্ম নিলাম, বা কেনই বা এগুলো আমি সহ্য করছি। তো তারপরে যখন আমি অতিরিক্ত উইক হয়ে পড়ি রাসেলের উপর, তো আমি টোটালি ওর না করে যে তুমি আমার মায়ের সাথে টোটালি কোনো কন্ট্যাক্ট করতে পারবে না। এবার তোমার বোন হোক, মা হোক, বাপ হোক, চাচা হোক, যাই হোক না কেন, বা তোমার আত্মীয় রক্তের কেউ হোক, তুমি কারোর সাথে, আমি ছাড়া দুনিয়া সবার সাথে যোগাযোগ করে একমাত্র আমার মা ছাড়া। আর আমার মায়ের প্রতি আমার এমন একটা ঘৃণা নিজের মধ্যে জন্মে গেল যে আমি দুনিয়ার একটা নিকৃষ্ট মানুষকে সহ্য করতে পারবো, কিন্তু তাকে করতে পারবো না। ওকে ওকে। তো মায়ের তো অলরেডি এরকম রিলেশন চলছে, তো এরপরে বাসায় আসাটা মানে 2-3 জনের বাসায় আসা বন্ধ হয়, কিন্তু আম্মু পরবর্তী থেকে তাদের বাসায় যাওয়া শুরু করে, বা বাইরে আউটসাইডে দেখা করে মিট করা শুরু করে। এটা তুমি জানলে কিভাবে? এটা জানতে পেরেছি রাসেল একবার আম্মুকে ফলো করেছিল, তারপর জানতে পেরেছি। রাসেল তোমাকে ইনফরমেশনটা দেয়? হ্যাঁ, রাসেল ইনফরমেশন দেয়। আর আম্মু যে কথা বলতো, পরবর্তীতে আরেকটা এখানে মাঝখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে একবার আম্মুর সাথে এরকম ঝগড়া হওয়ার কারণে তো আমি নাকি, বাবা আম্মুকে বলে যে যেহেতু তোর মেয়ে এতই খারাপ হয়ে গেছে, তাহলে তুই ওকে কেন আলাদা রুমে থাকতে দিচ্ছিস? তার মানে ও বাইরে থেকে লোক এনে রাতের পর রাত বাসায় থাকছে, তুই কেন এটা মেনে নিচ্ছিস? তাহলে ওকে রুম ছেড়ে দিতে বল, তুই তোর রুমে মাটিতে ফ্লোরে ওরে থাকতে দিবি, যদি থাকতে হয় থাকবে, আমি তো বাসা ছেড়ে চলে যাবে, কজ এটা তোর বাড়ি। তো আম্মু আব্বুর কথা শুনে আমাকে আমার রুম থেকে চলে আসতে বলে, তো আমি পরবর্তীতে আমার রুমটা ছেড়ে দিয়ে আমি আম্মুর রুমে ফ্লোরে বেড করে ঘুমোতাম। তো তখন তো রাতে আমার আবার মানে ক্লাস 6 থেকে রাত জাগার একটু স্বভাব ছিল, ওই রাতে এফএম শুনতাম। তো আম্মু রাতে কি বলতো, কানে এফএম থাকলেও যদি আমি এফএম অফ করে দিই পাশে গিয়ে বসে শুনতাম। তো আম্মু আবার মাঝে মধ্যে করতো কি, মানে অনেক নেগেটিভ আর ন্যারো মাইন্ডের কথা বলতো। তো আমি ওগুলো শুনছি কিনা, হয়তো অপোজিট সাইড থেকে তাকে জিজ্ঞেস করতে যে তোমার মেয়েগুলো শুনছি কিনা দেখো তুমি। তো তখন আবার আমাকে ডাক দিত যে সুবা তুমি কি আমার কথা শুনছো? তো যখন এরকম ডাক দিত তখন আমি না শোনার ভান করে বসে থাকতাম, তার মানে আমার কানে হেডফোন আছে, আমি তার কথা শুনছি। নেগেটিভ ন্যারো বলতে? নেগেটিভ ন্যারো বলতে হাজবেন্ড ওয়াইফের যেমন কথা। ওকে ওকে, উই গট আন্ডারস্টুড। হ্যাঁ। তো এই জিনিসগুলো আমি টোটালি মানে যখন কথাগুলো শুনতাম মানে খুবই খারাপ লাগতো, টলারেট একদমই করতে পারতাম না। চিন্তা করতাম যে কেন আমাকে ওই রুম থেকে রুমে নিয়ে আসছে। তো এরকম তখন আমার 9-এর লাস্ট এক্সাম বলতে মানে এক্সামের লাস্ট এক্সাম ছিল, তারপরে 2 দিন পর রেজাল্ট দিয়ে দিবে, ডিসেম্বর মাস ছিল তখন। আমি টোটালি সহ্য করতে পারি না। দেন আম্মু লাস্টের দিকে আম্মুর সাথে আমার আবার ঝগড়া হয় কোনো একটা ম্যাটার নিয়ে, বলতে গেলে যে আমি কোচিং গেছি, রাত করে বাড়ি ফিরছি। ওই দিন আমার কোচিং এ অনুষ্ঠানও ছিল, তো ওই জায়গায় আমার লেট হয়ে গেছে, প্লাস ওখান থেকে আসার সময় রাসেলের সাথে দেখা করে আসতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে, মানে 9:30টার কাছাকাছি চলে গেছে। তো আমাদের এলাকাটা এরকম যে 9:30টার পর বা 10টা থেকে কোনো মেয়ে বাড়িতে ফিরলো তাকে অনেক বাজে মন্তব্য করা। তো আম্মু ওই দিন আমার সাথে চিল্লাচিল্লি করতে থাকে। পরে আমি আম্মুরে মানে আমার সাথে তো আম্মুর কোনো ভালো রিলেশনই নেই, আর আম্মু যদি আমাকে কোনো কথা বলে আমি প্রত্যেকটা কথার বাজে অ্যান্সার দিই। ওকে। কজ তার কাছ থেকে শুনতে শুনতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো পরে আম্মু আমাকে জিজ্ঞেস করে এত রাত করে কেন তুমি বাসায় আসছো? পরে আমি বললাম যে আমি যদি রাত করে বাসায় ফিরি বা আমি যদি কোথাও থেকে ঘুরেও এসে বাসায় ফিরি, তুমি তো আমার বাবাকে এটাই বলবে যে না আমি আরেকটা লোকের সাথে থেকে আসছি, তাই না? তুমি যেটা মনে করো সেটাই। আমার অ্যান্সারটা ছিল এরকম। আর আমি রাত করে বাড়ি ফিরলে আম্মু প্রত্যেকটা দিন বাবাকে একটা কথা বলতো যে তোমার মেয়ের এমন একটা চাহিদা হয়ে গেছে, মানে এত খারাপ কথা বলতো যে ওরা এখন ঘরে রাখা দেয়, এমন কিছু কিছু কথা বলতো যে বা হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে পারে, কিন্তু যখন একটা মেয়ের টপিক নিয়ে কথা বলে মায়ের কিন্তু উচিত যে না মেয়ের টপিকটি একটু মানে নিজের মধ্যে রাখা, কিন্তু সে কোনোটা রাখতো না, আরো বেশি করে বলতো। তো পরে আমার আবার এরকম ছিল যে না তাকে যদি মানে আমি যদি রাত করেও বাড়ি ফিরতাম, তার জন্য যদি আমি অনেক খাবার নিয়ে আসতাম, সে আমাকে কিছুই বলতো না। ওকে, সো তুমি কনভিন্স করার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসতে? হ্যাঁ,
যে আমি বাইরে গেছি, হয়তো বা আসতে লেট হয়ে গেছে, তার জন্য যদি খাবার নিয়ে আসতাম, সে আমাকে কখনোই এই সময়টা তুমি কি করতে? এই সময়টা আমার হয়তো বা হাতে জেলে থাকা হতো, বা তখন আবার রাসেলের সঙ্গে? হ্যাঁ, রাসেল আবার তখন একটা বিজনেসে যুক্ত ছিল, যার কারণে ওর বিজনেসের কারণে উত্তরা বা বিভিন্ন জায়গায় যেতে হতো, মানে ওই ওর মানে বিজনেসের ইয়াটা প্রচারটা করার জন্য। রাসেল কি ওই সময়টাতে তোমার মায়ের সঙ্গে কি কথাবার্তা বলতো? নর্মালি বাসায় আসতো? খুব কম, আমি আর প্রেশার পড়ার পর একটু কম আসতো। তো এটা কি তোমার মা বুঝতে পারতো না? বুঝতে পারতো না বলতে, ও হয়তো কোনোভাবে কনভার্স করতো, আমি কখনো ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করি না। আর ও যদি জিজ্ঞেস করতাম, ও বলতো যে তোমার এত কিছু জানে কি লাভ, আমি তো ম্যানেজ করতেছি। ওকে ফাইন, হি ইজ প্লেইং ডাবল গেম অ্যাকচুয়ালি। ও যখন তোমার সাথে বাইরে মিট করতো বা তুমি কার সাথে মিট করতো সেটা তোমার মা জানতো? মিট করতেছি বলতে আমার ওর সাথে বেশিরভাগই মিট হতো হয় কোচিং ফাঁকি দিয়ে, আর তা নাহলে স্কুল ফাঁকি দিয়ে। আচ্ছা, তো এটা কি তোমার মা জানতো যে তুমি না। কার সাথে টাইম পাস করতেছো, কোন না, ছেলের এটা সঙ্গে? আমি জানতো না। এটা জানতো না। হ্যাঁ। আচ্ছা, তো তুমি বলছিলে রাত করে বাড়ি ফেরা, কটার দিকে ফিরতে সর্বোচ্চ রাত হলে? আমার সর্বোচ্চ 9:30 অব্দি কখনো যাইনি। 9:30। তোমার তখন বয়স ক্লাস 9-এ পড়ো তুমি? তখন আমি 15। মানে তুমি কোন ক্লাসে পড়ো? তখন 10-এর ফার্স্টে। 10-এর ফার্স্টে। ক্লাস 9:30 অনেক রাত। হ্যাঁ, অনেক Okay, রাত। বলো। তো পরে যখন আম্মু আমার উপর চিৎকার চেঁচামেচি করতো, তো আমি বলতাম যে তুমি করলে দোষ না, আমি করলে দোষ। মানে আমার কথাটা এরকম ছিল, রিপিট দ্য সেন্টেন্স, বলো। যে তুমি করলে দোষ না, আমি করলে দোষ। সো আলটিমেট লেসন অফ দ্য স্টোরি ইজ হিয়ার। এইখানেই হলো লেসন, এবং এটা আরো কত বড় দিকে যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এই লাইনটা একটু মাথায় রাখেন, কারণ একটা কথা আমরা সবসময় বলি, শিশুকে যে পরিবেশে বড় করছেন সে সেই রকমই হবে বা তার চেয়ে ভয়ানক হতে পারে। ওকে, হ্যাঁ। তো যখন আম্মুর সাথে এরকম তর্ক বিতর্ক যেত, তো তার সাথে আমার মানে এরকম কন্টিনিউ এরপর থেকে প্রতিদিনই প্রায় তার সাথে আমার মারামারি হতো। মানে সে আমাকে মারতো, আমি তাকে মারতাম, তারপর সে আমাকে বকাবকি করতো। সো ন্যাস্টি না? এগুলো শুনলেও মানে যে এটা চিন্তাই করা যায় না, বাট চিন্তা করে দেখুন মানে কতটা ভয়াবহ হতে পারে একটা পারিবারিক সমস্যা। ওকে, তো এরকম ঘটনা ঘটতেই থাকে প্রতিদিন। তো তখন আস্তে আস্তে মানে রাসেলের প্রতি আমি একটু উইক হতে থাকি আরো বেশি। তো তখন ওরা আমি বিলিভ করা শুরু করে, মানে ও আমাকে যা বলতো আমি তা বিলিভ করতাম, আর ও আবার আম্মুকে যা বলতো আম্মু তা বিলিভ করতো। মানে ও এদিক থেকে আম্মুর সাথেও কথা বলতো, আমার সাথে, মানে দুদিক থেকেই ওর মানে ইয়াটা খুব ভালো ছিল। কোথায় গিয়ে ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আজকের এই স্টোরিটি পারিবারিক একেবারে গোপনতম সমস্যা, সেটা একটা শিশুর বিকাশ, এবং একটা শিশুর, একটা বিশেষ একটা মেয়ে শিশুর। আর আমি জানি না ওর ভাই দ্রুত একেবারেই ছোট ছিল, ওদের মানসিকতায় কোনো ধরনের কোনো প্রভাব পড়ছে কিনা, বাট এটা যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে এটা কত ভয়াবহ রকমের একটা মানসিকভাবে বাধাগ্রস্ত করতে পারে তাদেরকে, ব্যক্তিত্ব বিকাশের জন্য কত ভয়ানক হতে পারে এটা একটু চিন্তা করে দেখুন। এবং সেই জায়গাটা থেকে আপনাদের নিজেদের সচেতন হওয়ার একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এরকম একটা বিষয় নিয়ে আমাদের সমাজে, আমাদের মিডিয়াতে বা অন্য কোথাও খুব বেশি এত ব্রডলি ডিসকাস হয় না। আমরা এটা সামাজিকভাবে এটাকে ট্যাবু মনে করি, কিন্তু একটা মানুষের সুস্থভাবে বিকাশের জন্য আমরা আজকে যে ধরনের কন্টেন্ট এন্টারটেনমেন্টের জায়গা থেকে পাচ্ছি, বা যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি, যেসব বিষয় আমরা এন্টারটেনমেন্ট জায়গা থেকে নিয়ে আসি, সেসব বিষয়গুলো আমাদেরকে কোনো না কোনো ভাবে আমাদেরকে এন্টারটেইন করে। এবং আমরা মনে করি আমাদের এই ইনফরমেশন সহজলভ্যতার যুগে আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে এক ধরনের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হওয়া উচিত, এক ধরনের সচেতন হওয়া উচিত যে মারা সন্তানদেরকে কিভাবে বড় করবে, বা সন্তানরা মাদের সাথে কিভাবে আচরণ করবে, বা অভিভাবকের সাথে কিভাবে আচরণ করবে। প্রত্যেকেরই প্রাইভেসি লাইফ আছে, প্রত্যেকেরই আছে প্রিয় শ্রোতা, আমি ডেফিনেটলি শিওর প্রত্যেকেরই আছে, আমরা কেউই মহামানব নই। এবং সেই প্রাইভেট লাইফটা আমরা আমাদের সন্তানের সামনে কিভাবে এক্সারসাইজ করব, বা আদৌ এক্সারসাইজ করবো কি করবো না, সেটা যদি করি তাহলে কি ভয়ানক পরিস্থিতি দাঁড়াতে পারে, এবং সেটা নিজের জন্য কতটা খারাপ হতে পারে সেটা একটু চিন্তা করা উচিত। এবং আজকের এই সিক্রেটস শুনে যদি আপনি সে জায়গাটায় সচেতন হন, আপনার সন্তানকে প্রপার একটা এনভায়রনমেন্ট দেন বড় হওয়ার জন্য, তাহলে আমরা বলতে পারবো যে আমরা আমাদের সিক্রেটসের জায়গা থেকে সার্থক। সুভার কাছে আবার পেয়েছি। সুভা, যেখান থেকে আমরা ছিলাম যে মার সঙ্গে তখন তোমারও হাতে তোলাতুলির ব্যাপারগুলো চলে আসছে, এবং তুমি র্যান্ডমলি এটা করছো, মানে একবার তুলে তোমার সাহস হয়ে গেছে, তুমিও তোমার মাও করছে, তুমিও করছে, সে গালি দিচ্ছে, তুমিও গালি দিচ্ছ, হ্যাঁ, র্যান্ডমলি চলছিল। তারপর তো এরকম ভাবে আমার বড় মামা আমার ফ্যামিলির প্রতি একটু বেশি টেক কেয়ারিং ছিল, তো উনি প্রায় আমাদের ঝগড়া মিটাতে আসতো। তো এক পর্যায়ে মামা কন্টিনিউ আস্তে আস্তে হয়তো ওনার কোনো না কোনো ভাবে কোনো বাজে একটা দিক পড়ে। তো কে আসে? আমার বড় মামা কন্টিনিউয়াসলি আসছিল। হ্যাঁ, কন্টিনিউ আসতে। কেন আসতেছিল? এই যে আমাদের ঝগড়া সামাতে বা আমাদের ফ্যামিলি এখন কেমন আছে এসব ব্যাপারে। উনি কি বিবাহিত ছিল? হ্যাঁ, উনি ম্যারিড ছিল। ওকে, ওনার বাচ্চা কাচ্চা ছিল? বিয়েও হয়েছে। বিয়ে হয়ে গেছে। ওকে। তো পরবর্তীতে বড় মামা মানে কি পরিবারের সবার বড়? হ্যাঁ, আমার মায়ের ফ্যামিলিতে তারা 7 ভাই বোন, তার তাদের মধ্যে মধ্যে সবার বড়। ওকে। তো পরে আমার বড় মামাকে আমার মা খুব বিলিভ করতো। তো একদিন বড় মামা বলে যে দেখ, তোর ফ্যামিলিতে তো ঝামেলা, তার চেয়ে ভালো আমি আমার বাড়িতে নিয়ে যাই সুভাকে, ওকে কয়েকদিন আমার বাড়িতে রেখে পরে তোরা আমার বাসায় আবার দিয়ে যাবো। তো পরে মামার 2টা বিয়ে হয়েছে, একটা থাকে ধানমন্ডি আর একটা থাকে মানে আমাদের এলাকাতে। তো মামা বলছে যে আমাদের এলাকা থাকলে যে কোনো সময় তোর বাসায় চলে আসতে পারবে, তার জন্য আমি ওকে ধানমন্ডি নিয়ে যাই।
ধানমন্ডিতে আমি মানে আমি একদমই প্রস্তুত ছিলাম না বা আমি যেতেই চাইনি Okay. টোটালি, কিন্তু আম্মুর প্রচুর জোর জবরদস্তি আমি গালাগালি সহ্য করতে না পেরে যে এইটুকু চিন্তা করতাম যে না 2-3 দিনের জন্য রেস্ট তো পাবো অন্তত আমি। তো এই চিন্তা করে পরে আমি গেলাম, তখন আমি টেনের ফার্স্টের দিকে। তো যখন আমি ধানমন্ডি মামার বাড়িতে গেলাম, তো ওই দিনটা ছিল যে মামাদের বাড়িটা ছিল এরকম যে মানে ফুল বাড়িটার মধ্যে একটাই মানে একতলা বাড়ি, তো 2টা ফ্ল্যাট ছিল। এক ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তারা সকালে চলে যেত, রাতে আসতো। আরেক ফ্ল্যাটে মামা আর তার ওয়াইফ থাকতো। আর আশেপাশে সামনে ছিল বড় একটা মাঠ, আর ডান পাশেও এরকম খোলামেলা ছিল, আর পিছনে ছিল মানে বাগান টাইপের। ওকে। তো যখন ওই বাড়িতে গেলাম, তো প্রথম দিন মোটামুটি তোমার ভালো, মামার নিজেদের বাড়ি? নিজেদের বলতে ভাড়া থাকতো তারা। ওকে। তো প্রথম দিনটা মোটামুটি মামি আমার খুব টেক কেয়ারিং করে। তো মামি আবার জব করতো, মামা নর্মালি কিছু করতো না। তো মামি সকালবেলা জবে চলে যায়, পাশের বাড়ির লোকেরাও চলে যায়। তো আমি মানে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম। তো মামার আচরণগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে, মানে সে অন্যরকম আচরণ করতেছিল। তো পরবর্তীতে তার আমার পাশে এসে বসান, টাচিং গুলো আমার কাছে খুবই খারাপ লাগে। তো পরবর্তীতে আমি মামার মানে ড্রয়িং রুম থেকে আমি আমার রুমে গিয়ে রুম নক করে দিয়ে রুমে শুয়েছিলাম। তো পরে মামা এসে অনেকক্ষণ রুমে নক করে, আমি খুলিনি। পরে বললো যে মানে ভয় দেখাচ্ছিল, যদি তুই না খুলোস তাহলে কিন্তু আমি তোকে পুলিশে দিয়ে দিব বা তোর কিন্তু একটা ক্ষতি করে ফেলবে, এরকম কথা বলছিল। তবু আমি খুলিনি। তখন আমার কাছে ফোন নেই, তখন আমার ফোন নিয়ে গেছে আম্মু। তো পরে আম্মুর সাথে কথাও ছিল। পরে মামা ভেবে আম্মুরে ফোন দিচ্ছে যে তোর মেয়ে এত বেয়াদব যে কোনো কথাও শুনে না, আমাদের এখানে এসে খারাপ আচরণ করতেছে। আমি রুমে বসে কথাগুলো শুনতেছি, আম্মু কি বলছে সেটা তো আমি জানি না। তো মামা এরকম কথা বলতেছিল, হয়তো আম্মু বলছিল যে ওরে মাইর দেন বা দেখবেন ঠিক হয়ে গেছে, ওর মাইর দিয়ে সোজা করতে হয়, আমারটা মারলে তো আমারে উল্টা দেয়, আপনারা মারলে তো আপনাদেরকে আর কিছু করবে না, এরকম কথা বলতেছিল। তো পরে মামা রেগে যায় প্রচুর আমার উপর। অ্যান্ড পরে যখন আমি পরে অনেকক্ষণ দরজা, তোর মা কথা বলবে তোর সাথে, দরজা খুল। পরে আমি যখন দরজা খুলি, মামা আমার গায়ে হাত দেয়, আমাকে একটা চড় মারে। অ্যান্ড এতটাই জোরে ছিল যে না আমি 2-3 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেছি। তো পরে আমি বললাম যে কি করতেছেন এগুলো আপনি? পরে আমার সাথে অনেক বাজে আচরণ করে। অ্যান্ড এক পর্যায়ে অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে উনি আমাকে রেপ করে। আমার লাইফে ফার্স্ট টাইম ছিল তখন। আমি প্রচুর চিৎকার করি, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো বা আমার চিৎকারটা কারো কান অব্দি যায়নি, বা হয়তো আমার ভাগ্যেই ছিল এরকম। ভাগ্যের দোষ দিয়ে লাইফটাকে ছেড়ে দিই যে কি করলাম এটা আমি। তো ওই দিন এই সিচুয়েশন যাবার, উনি তোমাকে কি বলে এই ঘটনার পরে? এই ঘটনার পর আমাকে একটাই কথা বলে যে তোর মায়ের মানে পরবর্তীতে ওনার মুখ থেকে আমি যেটা জানতে পারলাম যে হয়তো ওনাদের ফুল ফ্যামিলিটাই এরকম। বড় মামার সাথে আচরণ করার পর বলে যে আমার যে ছোট মামা ছিল উনিও নাকি এরকম কয়েক জায়গায় এরকম কিছু করছে। সো আমি যদি এগুলো কাউকে বলতেও যাই, কেউ কখনো বিলিভ করবে না, আর এতে নিজের বদনাম হবে, নিজের মান সম্মান যাবে, প্লাস সমাজে কলঙ্কিত হব আমি। এই কথাগুলো বললে সমাজে হ্যাঁ হয়তোবা ন্যায় বিচার তো কখনো আমি পাবো না। তাদের কথা ছিল এরকম যে ন্যায় বিচার তো তুমি কখনোই পাবো না, আর আমাদের ব্যাপারে কিছু বলতে গেলে কেউ কখনো বিশ্বাসও করবে না, আর তাছাড়া তুমি এখনো 18 বছরের হওনি। তখন আমার সবচেয়ে বড় মানে তখন এটাই মনে করতাম যে কেন আমি 18 বছরের আগে আমার জীবনে এগুলো আসতেছে, সহ্য করতে পারিনি। তারপর বাসায় আসলাম। ইউ আর সো ডেসপারেট ফার্স্ট অফ অল। তুমি আজকে লাখ লাখ মানুষের সামনে কথাগুলো বলার সাহস করছো, এই জায়গা থেকে আমি তোমাকে অনেক ডেসপারেট মনে করতেছি। তুমি ঘটনা ঘটার পরে পুলিশে যাওনি কেন? আমি গিয়েছি, গিয়েছো তুমি? পরে গেছি, অনেক পরে। আমরা আগাই প্রিয় শ্রোতা। হ্যাঁ। তো পরে আমি বাসায় আসার পর 2-3 দিন কোনো কথা নেই। অ্যান্ড যে জিনিসটা আমার কাছে অনেক কষ্টকর ছিল, ফার্স্ট টাইম আমার লাইফে এরকম কিছু অনেক পেইনফুল ছিল। পরবর্তীতে রাসেলের সাথে আমি ব্যাপারটা শেয়ার করি। ওটা কি ইন দ্য মিন টাইম মানে ঘটনা ঘটার পর শেয়ার করেছো? পর বলতে 4-5 দিন পর। ওকে। তো যখন আমার বাসায় এসে পরে আমি ওর কথাগুলো বললাম, অ্যান্ড দেখলাম যে ও আমার কথাগুলা মনোযোগ দিয়ে না শুনে আমার কথাগুলো নেগেটিভলি নিচ্ছে। কেন করছে, কিভাবে করছে, এক্স্যাক্টলি মানে ও বেসিক্যালি ওই ঘটনাগুলো মানে মোমেন্টটা জানার চেষ্টা করতেছে এবং ওই মোমেন্টটাকে এক ধরনের মজা নেবার চেষ্টা করতেছে। এক্স্যাক্টলি। ওকে, তারপর? যেটা আমি কোনোভাবে বলতে পারতেছিলাম না, আমার নিজের কাছে গিল্টি ফিল হচ্ছিল যে আমি এগুলা কিভাবে বলবো একটা মানুষকে। মানে ও আসলে সেক্সুয়ালি একটা বিকৃত মানসিকতার ছিল। মানে টু বি অনেস্ট, যতটুকু ওর কাছ থেকে জানতে পেরেছি, যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। নইলে একটা মেয়ে যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে তখন তার কাছ থেকে এত কিছু কোয়ারি করা মানে, এবং সেটা আমি তোমার কথাটা যতটুকু বুঝতে পেরেছি ওই মোমেন্টটা সম্পর্কে বেশি বেশি জানতে চাচ্ছিল। ও আসলে বিকৃত মানসিকতা ছিল, এছাড়া মানে আর কিছুই বলা যায় না। তো পরে এই ব্যাপারগুলো আমি ওর সাথে ওরকম ভাবে শেয়ার করতে পারিনি, যার কারণে আমার উপর রেগে যায়। রেগে যায়, আমার কাছে উল্টাপাল্টা অনেক কথা বলে। অ্যান্ড পরবর্তীতে
আমি ওরে কথাটা বলতে মানে আমার মনে হয় যে 2 সেকেন্ডও লেট করিনি, এর মধ্যে ওকে কথাগুলো আমাকে বলে দিছে, যে কথাগুলো আমি কার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। মানে তোমার এই আনএক্সপেক্টেড যে ঘটনাটা সেটা তোমার মাকে বলে দিয়েছে। আমাকে বলে দিয়েছে। তো আম্মুকে যখন ব্যাপারগুলো বলে, আম্মু সাথে সাথে আমার রুমে আসে, ও চলে যায়, তারপর আমার রুমে এসে বলে যে তো এতটা নিচে নামছিস যে তুই এখন আমার ভাই নামে ব্লেম দেওয়া শুরু করলি। আমি আমার কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারতেছিলাম না, যে আমি এতটা বড় একটা প্রবলেমে পড়লাম যে অন্তত আমার মা আমার প্রবলেমটা শুনছে না, আমাকে উল্টো ব্লেম দিচ্ছে যে আমি তার ভাইয়ের নামে কেন ব্লেম দিচ্ছি। অ্যান্ড 4-5 দিন কি 1 সপ্তাহের মতো আমি ঘর থেকেই বের হই না, ঘরেই থাকি। তারপর আমার এক্সাম পড়ে যায়, 10-এর ফার্স্ট ইয়ার এক্সাম এপ্রিলে পড়ে। তো পরে আমার এক্সাম দিন ছিল, ওই দিন আমার অ্যাকাউন্টিং এক্সাম ছিল, অ্যান্ড দিনটা ছিল মেবি মঙ্গলবার দিন ছিল। ওই দিন রাসেল অনেক অসুস্থ ছিল। আমার ঠিক এরকম একটা ঘটনার পরই অসুস্থ ছিল, তো আমার চিন্তা ছিল যে ও তো মেসে থাকে আর ওরকম ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, তো আমি আমাকে টিফিনের জন্য বা আমাকে যাওয়া আসা যাতায়াতের জন্য যে টাকাটা দেয় ওইটা দিয়ে আমি হয়তো ওর জন্য ভালো কিছু কিনে ওকে দিয়ে আসি। একটু থামাচ্ছি, এত বড় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটালো রাসেল, যেটা তোমার মাকে জানানোর কথা ছিল না। জানানোর পরে তোমার মা এসে তোমাকে টর্চারটা করলো, যেখানে তুমি রাসেলকে বলেই দিয়েছো যে তোমার এই বিষয়গুলো নিয়ে যেন কোনোভাবেই বিষয় তো না, মানে তোমার তো দূরের কথা, সে তোমার মার সাথে যেন যোগাযোগ না করে। সেখানে তোমার এরকম একটা সেন্সিটিভ বিষয় রাসেল তোমার মাকে জানিয়ে দিয়েছে, তারপরে তুমি রাসেলের সঙ্গে এতটা ভালোবাসা কেন দেখাচ্ছ? ভালোবাসা বলতে যে তখন আমার মাথায় এটা ছিল না যে না ওকে কি করবে, আমার জাস্ট একটাই চিন্তা ছিল যে তার উপর আমি ওর উপর রেগে গিয়েছিলাম, কিন্তু ও এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে। সামহাও তুমি ওর প্রতি উইক ছিলা এবং তুমি এটা করেছো, এটা ভুল ছিল না শুদ্ধ ছিল সেটা আপনারাই জাজ করবেন। আমার জায়গা থেকে তো মারাত্মক ভুল, যে কারণে সিক্রেটস, কিন্তু ও এটা করেছে। হ্যাঁ বলুন। তারপর আমি ওই দিন এক্সাম দিতে যাই, আমার অ্যাকাউন্টিং এক্সাম। তো আমার কোশ্চেন দেখে আমি খুব খুশি যে আর কারো কি কমন আসছে এটা না, আমি অলওয়েজ আমার পরীক্ষা হলে আমার এতটা ব্যাড লাগ ছিল, আমার স্কুল লাইফটা এতটাই খারাপ ছিল যে কখনো আমি কারো হেল্প পাইনি। এক্সাম হলে যে একজন আরেকজনের হেল্প পাই ওই জিনিসটা আমার কখনোই ছিল না। আমি যতটুকু পাস করে আজ পর্যন্ত আসছি পুরোটা নিজের দক্ষতা। তো ওই দিনও আমার এক্সাম পেয়ে আমি খুব খুশি যে আমার ফুল কমন আসছে। আমার জাস্ট এইটুকুই যে আমি কোনো মতে পাস মার্কটা উঠাবো, এরপরেই আমাকে যেই হোক তাড়াতাড়ি করে যেতে হবে, অন্তত 1 ঘন্টা আগে এক্সাম হল থেকে বের হয়ে ওর বাসায় গিয়ে ওরা কিছু দিয়ে আমার বাসায় যেতে হবে আবার। তো আমি ওই দিন এক্সামটা 2 ঘন্টার মতো কমপ্লিট করি, 4টা এক্সাম ফুল 4টা মার্কস ফুল দিয়ে 40 আমার যেটা 40 যতটুকু অ্যান্সার করছে আমার ফুল অ্যান্সারটা আসবে। তো আমি এরপর এক্সাম হল থেকে বের হয়ে যাই। ওই জিনিসটা আমার মামি আবার ফলো করে যে এক্সাম হলে ঢুকে এক্সাম আমার 3 ঘন্টা, সেই জায়গায় আমি কিনা 2 ঘন্টা এক্সাম দিয়ে বের হয়ে গেছি, কোথায় যাচ্ছি মামি আবার আমাকে ফলো করে। তো মামি ফলো করার পরে আমি মেন রোডের দিকে মামি। কোন মামি? এটা হচ্ছে আমার মেঝো মামার ওয়াইফ। আচ্ছা। তো সবাই তোমার সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন, সুতরাং সবাই ফলো করে। ওকে। তো পরে দেখলো যে আমি একটা দোকানে ঢুকলাম, ঢুকে রুটি কিনলাম আর বাইরে থেকে কলা কিনলাম। তো আর মেডিসিন যেটা নর্মালি কিনে যাচ্ছি। তো মামি আমাকে অনেকক্ষণ ফলো করে। তো ফলো করার পর মামি দেখলো যে আমি শুভর বাড়ির সামনে এসে একটা ফ্যাক্সিলোডের দোকান থেকে। শুভ বলতে রাসেলের ফ্রেন্ড। ওকে, রাসেলের ফ্রেন্ড। হ্যাঁ। তো ওর নাম্বার আমার মুখস্থ ছিল। তো আমি ফ্যাক্সিলোডের দোকান থেকে শুভকে ফোন করছি যে শুভ ভাই আপনি কোথায় আছেন? পরে বললো যে আমি তো বাড়িতেই আছি। বলে তুমি রাসেল কি আসে? তাহলে আমি আসতাম। ওর ফোন দিচ্ছি, ফোনটা সুইচ অফ ছিল। তো পরে শুভ ভাই বলতেছে যে কই আমিও তো ওর ফোনে দিয়ে পাচ্ছি না, আর ও তো বাসায় নেই, ও তো আরো 2 ঘন্টা আগে বের হয়ে গেছে। তখন আমার মাথায় একটা জিনিসে কাজ করতেছিল, আমার পরীক্ষা 2 ঘন্টা আগে, তার মানে আমি 2 ঘন্টা আগে বের হয়েছি, ও 2 ঘন্টা আগে কোথায় গেছে? আমি ওই জায়গার 1 সেকেন্ডও লেট করলাম না। মামি জাস্ট ওইটা দেখলো আমাকে ফ্যাক্সিলোডের দোকানে কথা বলতে। মামি ওর সাথে তো আম্মুকে ফোন করছে, আম্মুর ফোনটা তখন সুইচ অফ ছিল। আমার লাকটা এত ভালো ছিল যে হয়তো বা কিছু জানার জন্য আল্লাহ আমাকে এই জায়গায় হেল্প করছে। ওকে। এবং ভয়ানক কিছু একটা আমরা দেখতে চাচ্ছি, এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। তো আমি যখন শুভ ভাইয়ের কাছ থেকে ইনফরমেশনটা পাই, আমার মাথা আর কোনো কাজ করে না, আমাকে যেভাবে হোক বাড়ি পৌঁছতে হবে, এবার 1 ঘন্টায় হোক বা 5 মিনিটে হোক। তো আমি যে ফ্যাক্সিলোড থেকে ফোন করেছিলাম সেখান থেকে আমার বাসাটা বেশি একটা দূরে ছিল না। তো আমি যেহেতু এলাকা ছোটবেলা থেকে বড় হয়েছি, সেক্ষেত্রে আমাকে কেউ কিছু কখনো বলেনি। তো আমি ওখান থেকে দৌড় শুরু করি। তো আমি বাসার গলির সামনে গিয়ে এক পর্যায়ে হাঁপিয়ে যাই। তো ওখানে একটু দাঁড়াই যে আমাকে দৌড়ে যদি আমি বাসায় যাই তাহলে ওরা নক পেয়ে যাবে, আমাকে এমন ভাবে যেতে হবে যে না আমি হঠাৎ করেই আসছি। তো পরে আমি বাড়িতে গেটটা আসলেই মনে হয় ওই দিন আমার লাকটা খুব ভালো ছিল। গেটটা যখন আমি খুলি, ওরা হয়তোবা কোনো টের পায়নি। আমি গেটটা আস্তে খুলে শুটা খুলে স্কুলের যখন আমি ঘরে ঢুকি, হয়তো আমার ছোট 2 ভাই তখন বের হচ্ছিল। তো এই জিনিসগুলো আমার ছোট 2 ভাইয়ের মধ্যে অনেক খারাপ প্রভাব পড়ে। ওরা
খুব খারাপ আচরণ করতে থাকে। অ্যান্ড এখনো পর্যন্ত আমার ছোট 2 ভাই মানে এতটাই খারাপ আচরণ করে, ওদের আচরণটা এতটাই মানে নিম্ন টাইপের। খারাপ বলতে অনেক খারাপ আচরণ করে, কার সাথে ভালো ব্যবহার করে না। খারাপে তো বিভিন্ন রকমের টাইপ আছে, মানে কথা বলার স্টাইল ভালো না, বকা দিয়ে কথা বলে যাকে বলবে, আবার উগ্র আচরণ হ্যাঁ, যেটাকে। অনেক উগ্র আচরণ, Okay. আর কার সাথে কোনো ভালো আচরণ করে না। ওই জিনিসগুলো হয়তো বা ওদের মধ্যে কোনো একটা এফেক্ট পড়েছে। তখন ভাই দুটো তখন বের হয়ে যায়। তো আমাকে আমার মানে মেজো যে ভাইটা ছিল আবার আম্মুর আবার সব কথা শুনে, তো ছোটটা আবার আমার কথা শুনে। মেজোটা দেখছে আমাকে, দেখে ও চাল থেকে চিৎকার করছে, আম্মু আপু কিন্তু ঢুকলো বাড়িতে। মানে ও পাশের বাড়ির চালে মানে কয়েকটা ছেলে মিলে চালের মধ্যে ঘুরে উড়াইতেছিল, তো আমাকে দেখছে আবার। তো আমি যখন আস্তে করে ঘরে ঢুকে শুটা খুঁজছি তখন চিৎকার করছে যে আম্মু আপু কিন্তু ঘরে ঢুকলো। এই কথাটা আম্মু শুনছে, সেটা তাড়াতাড়ি করে যেয়ে উঠতে গেছে। আমি রুমের মধ্যে প্রবেশ করে যখন তাদেরকে এমন একটা সিচুয়েশনে দেখি যেটার জন্য সত্যি হয়তো বা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি ওখানে খাবারগুলো রেখে বসে এটা তোমার জন্য আনএক্সপেক্টেড ছিল, বাট আমাদের জন্য সবার জন্য, যারা আমরা স্টোরিটা শুনছিলাম তাদের সবার জন্য এটা এক্সপেক্টেড ছিল। ওকে, অন্যান্য সবার ক্ষেত্রে এটা যেমনটা হোক নিজের ক্ষেত্রে মেনে নিয়েছি। হয়তো বা ওই দিক থেকে আমার কোনো উইকনেস ছিল না, কিন্তু অফকোর্স এটা- তোমার উইকনেস ছিল এবং ওটা ভুল ছিল। আমি তো বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ডে ছিল, তুমি সবই তোমার মধ্যে প্রতিবাদ সত্তা গ্রো করেছে, কিন্তু লজিকটা গ্রো করেনি। লজিকটা যদি গ্রো করতো তাহলে তুমি নিশ্চয়ই ছেলেটার সাথে এভাবে জড়াতে না। হ্যাঁ। তো পরে যখন এই জিনিসগুলো দেখি আমার হাত থেকে কলার রুটি পড়ে যায়, তো আমার ছোট ভাইটা মানে মেজো যে ভাইটাও চাল থেকে তাড়াতাড়ি মানে পাশের বাড়ি চাল থেকে নেমে আমাদের বাড়িতে ঢুকে বয়স কত ওর? ওর বয়স এখন চলতেছে মেবি 12, আর তখন ছিল মেবি 8 কি 9 এরকম ছিল। তো পরে ও আর কোনো কথা বলে না, ও এই সিচুয়েশনটা দেখে ওর সামনেও? ওর সামনে মানে এমন কোন সিচুয়েশন কি ছিল যে খুবই বিব্রতকর? খুবই বিব্রতকর বলতে মানে আমি সত্যি বলে বুঝতে পারবো না। সুভা বা অন্য যে পরিচয় বা যে নাম বা তার যে নিজস্ব ভোকাল, সেগুলো সবই এখানে পরিবর্তন করা হয়েছে। আপনারা যা শুনতে পাচ্ছেন ওর নাম, ও যাদের নাম উচ্চারণ করছে এবং ওর ঠিকানা, এবং একই সাথে ওর যে ভোকালটা আপনারা শুনতে পাচ্ছেন, সেগুলো সবই এখানে চেঞ্জ, সবই এখানে ফেক। কিন্তু ওর স্টোরিটা যদি আমরা ওকে বিলিভ করি তাহলে এটা সত্য। এবং শুধু স্টোরিটাকে আমরা ফোকাস করব, সুভা এখানে কে বা আসলে তার পরিচয়টা কি সেটা আমরা মোটেও এখানে ফোকাস করছি না। এবং আমি বারবারই বলছি তার রিয়েল নেম সুভা না, সুতরাং সেদিকে তাদের আপনাদের ফোকাস না করাটাই উচিত। ওকে, বলুন। অ্যান্ড রাসেল যখন ব্যাপারটা দেখে, ও আমাকে মানে নিজের চোখকে তো আমি আর অবিশ্বাস করতে পারবো না। এতদিন না হলে আমি নিজেকে অবিশ্বাস করে ওকে বিশ্বাস করে আসছি, এরপর থেকে ওকে মেনে নেওয়াটা আমার পক্ষে কি সম্ভব করলে হয়নি। তুমি ওই সময়টাতে? তখন আমি হাত থেকে ওগুলো ফেলে দিই, মানে প্রথমে হাত থেকে পড়ে যায়, পরে আমি এই কথাটা বলি যে মানে একটা বকা দিই ওরে যে তোর মতো এরকম খারাপ টাইপের ছেলের জন্য আমি যে এই খাবারটা নিয়ে এসেছিলাম তোর অসুস্থতার জন্য, এটা মনে হয় তোর 7 কপালের ভাগ্য। এটা বলে রুটি আর কলাটা ধরে ফিক্কা মারে একদম গেটের বাইরে ফেলে দিই। আর ছোট ভাইটার সাথে সাথে আম্মু বলে যে তুমি বাইরে যাও, তো বের হয়ে যায়। আর একদম যে ছোট ভাইটা ওকে নানু বাসা পাঠায় দেয়। তো আমি গেট আটকে দিই, মানে গেট আটকে দিই, পরে ওদের দুজনকে রুমে রাখি। তো রুমে রেখে বলছি যে এখন কি করবে বলো, এখন আমার কেমনে অবিশ্বাস করা বাবা, এখন এর আগের গুলো তো নিজের চোখে দেখছি, এবার তো তোমাদের দুজনকে একসাথে দেখলাম। এখন রাসেলকে বলতেছি যে তুমি এখন কি বলবা, মাকে বলতেছি তুমি এখন কি বলবা। পরে আম্মু বলতেছে যে কেন, ও কি বলবে মানে অন্যান্যগুলো যেমন মেনে নিতে পারছে এটা কেন মেনে নিতে পারবে না। পরে আমি রাসেলকে বললাম যে আসলে কি এটা আমি মেনে নিব। তো তখন হয়তো আম্মু কোনো জিনিস একটা গেস করতে পারছে যে হয়তো বা ওর সাথে আমার রিলেশন। তার পর্যন্ত কেস করেনি? না, তার আগ পর্যন্ত গেস করেনি। ম্যান, মানে মানে আমি টোটালি স্পিচলেস। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি? এটা কি স্টোরি না অন্য কোনো কিছু? আমি জীবনে এত গল্প শুনেছি মানুষের, এবং এত গল্প আমি প্রচার করেছি। মানে আমি এখন তো অনেক বেশি ম্যাচিউর। প্রথম যখন শুনতাম ভেতরে তোলপাড় হয়ে যেত, কিন্তু আজকে না মানে এত বেশি এক্সট্রিম লেভেলের ইমোশন হচ্ছে যে আমি ফিল করতে পারছি না যে আসলে কি বলবো, মানে আনথিঙ্কেবল। তারপরে কি হলো? তারপরে রাসেলকে বললাম যে এগুলা করার মানে কি। পরে আমাকে বললো যে, পরে আমাকে আর কিছু বলে না। পরে আমি আমার রুমে চলে আসি, এসে ড্রেস আপ চেঞ্জ করে আমি আম্মুর ফোনটা আম্মুর রুম থেকে নিয়ে এসে নানুকে ফোন দিই। আর রাসেলকেও বের হতে দিই না, আর আম্মুকেও বের হতে দিই না। নানুকে ফোন দিই, পরে নানু আসে, পরে নানুরে বললাম যে দেখো এগুলা কি। নানু আমার সাথে চিলে করতেছে যে এগুলা কি, মানে তুমি আবার উল্টাপাল্টা কিছু করে আবার তো আমার মেয়ের গায়ে দোষ দিচ্ছ। তখন তো আমার আর কোনো সেন্স নেই। তখন আমি মানে লাঠি নিয়ে লাহুর যেটাকে বলে, মানে ওই যে আটা ইয়ে করে, ওইটা নিয়ে রাসেল প্লাস আম্মু দুজনকে মারতে শুরু করি, যে আমার সেন্স আর কিছু নেই। নানুর সামনে? নানুর সামনে। নানু আটকাতে পারছিল না, পরে নানুর গায়ে লেগে যায়।
দেন আমি স্টপ হয়ে যাই, যেহেতু নানুর গায়ে লেগে গেছে, এরপর তো আমার আর কিছু বলার নেই। দেন আমি বললাম যে এখন আমি কি করবো বলো, নানুকে বলতেছি। ওরা বলতেছি যে তুই মরেই যা, তোর মতো মেয়ে থাকার চেয়ে, তোর মতো নাতনির পরিচয় দেওয়ার চেয়ে না দেওয়া আমার অনেক ভালো। কি বলবেন, কাকে সুস্থ বলবেন, কাকে অসুস্থ বলবেন আমি জানি না। ওকে, তারপর রাসেল আর কিছু না বলে বের হয়ে যায়। পরে এরপর থেকে রাসেল আমার প্রতি উইকনেসটা দেখানো শুরু করে যে না, ও আসলে আমার প্রতি উইক। তো এই জিনিসটা আমার পক্ষে ওর প্রতি আর উইকনেস মানে উইক হওয়ার কোনোভাবেই সম্ভব না। আমার পক্ষে মেনে নেওয়াই সম্ভব না যে না, ওর মতো একটা মানুষকে আমি ভালোবাসছি। তোমার মা কি বলতেছিল? তোমার মা তো বুঝলো আম্মু তোমার তো সাথে যখন সম্পর্ক ছিল। বুঝতে পেরেছে যে আমার সাথে রিলেশন, তখন আম্মু আবার মানে এটা বোঝাতে চাচ্ছিল যে একদিক থেকে এই জায়গায় দুজনে গেম খেলে আমার সাথে। শুভ চাচ্ছিল আমাকে বোঝাতে যে ও আমাকে অনেক লাভ করে। শুভ মিন্স হোয়াট? মানে রাসেলের ফ্রেন্ড? রাসেলের ফ্রেন্ড। ও বোঝাতে চাচ্ছিল যে ও আমাকে মানে রাসেল আমাকে অনেক লাভ করে, কিন্তু ও যা করছে ওটা আমার আম্মু নাকি ওকে বাধ্য করছে, ফোর্স করছে। তখন আমার একটাই কথা ছিল, একটা ছেলে বা একটা লোক ছেলে একটা মেয়েকে রেপ করতে পারে, কিন্তু একটা মেয়েকে আদৌ একটা ছেলেকে রেপ করতে পারে? ওর কথাটা ছিল এরকম টাইপের। পরে যখন রাসেলের জিনিসগুলো বারবার করতে থাকে, আমার পক্ষে মানে ওর ডিপ্রেশনগুলো নেওয়া সম্ভব ছিল না। প্লাস বাড়িতে আম্মু বারবার চাপ দিচ্ছিল যে যখন নানুরা সবাই জেনে গেছে, এই ফার্স্ট টাইম আম্মুর মানে নানুদের সামনে এই জিনিসটা আসলো, তাও শুধুমাত্র নানুর সামনে। তাও নানু বিশ্বাস না করতে করতেও করেছিল লাস্ট অব্দি, কিছুটা হলেও তখন একটু শান্তি যে না, আদৌ একটু হলেও করেছে, আমাকে বিশ্বাস যে আমি সবটা মিথ্যে বলছি না। তো পরে যখন আম্মু শুরু করলো যে আমাকে রাসেলের সাথে বিয়ে দিবে, কিন্তু আমার এক পর্যায়ে যে আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না। ঘেন্না লাগতেছে, টু বি অনেস্ট, এটাই মুখ থেকে বের হচ্ছিল আমার যে কাকে ঘেন্নাটা করবো। আমি সরি টু সে, তোমাকে আমার ভালো লাগছে না। কেন লাগছে না? কারণটা আমি বলি যে উইকনেসের একটা লেভেল থাকে। তুমি ডেফিনেটলি আজকে যা বলতে আসছো এখানে সবকিছু স্বীকার করবা, এবং তুমি এইরকম একটা কিছু দেখার পরেও রাসেলের প্রতি তুমি যদি বিন্দুমাত্র সিম্প্যাথি দেখাও, তাহলে আমি মনে করবো যে না, তোমার কিছু না কিছু প্রবলেম আছে। তুমি সেটা দেখাইছো, ডেফিনেটলি তুমি দেখাইছো। মানে এত ন্যাস্টি হয় কিভাবে একটা মানুষের স্টোরি? তারপর যখন আম্মু বিয়ে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে, তো আমার পক্ষে কোনোভাবে করা সম্ভব না। আর আমি কি করে একটা মানুষকে বিয়ে করবো যার সাথে কিনা আমার মায়ের অলরেডি সম্পর্ক হয়ে গেছে? মানে তুমি দেখছো, আমার নিজের চোখে দেখা, নিজেকে অবিশ্বাস কি করে করবো আমি? তো পরে মানে তারপরে থেকে লাইফে মানে এত পরিমাণে ডিপ্রেশন আসতে শুরু করলো, আমি আমার মোবাইল ভেঙে ফেলতাম, হাত কাটতাম, তারপর মাঝে মাঝে চেষ্টা করেছি ব্লেড নিয়ে হাত না কেটে নিজের গলায় দিয়ে দিই। একটা জিনিস খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমরা সিচুয়েশনটাকে ডিনাই করতে পারি না। আমরা হয়তো ওকে হেট করব, আমরা হয়তো এটা শোনার পরে আমাদের গা ঘিন ঘিন করবে, বাট সিচুয়েশন ইজ সিচুয়েশন, এবং এটা কারো ধার ধারে না। যার জীবনে ঘটেছে সেই জানে। কোনোভাবেই ওকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। কিন্তু বয়সটা খেয়াল করে দেখুন, তখন তুমি কিসের, যখন এই ঘটনাটা ঘটে তখন আমি 10-এর এন্ডে আছো, মানে 7 কি সরি সেপ্টেম্বরে কি অগাস্টে। ওকে, ক্লাস 10-এর সময়টাতে বয়স খুব বেশি হলে 15, 15.5 বা 16 দিকে যাচ্ছে। ওই সময়টাতে একটা মানুষের জীবনের প্রথম ভালোবাসা আমি বলবো, এটা প্রথম লাভই বলবো। ফার্স্ট যেটা হয়েছে ওটা কোনো লাভ ছিল না, এবং ও কতটা ইমোশনালি অ্যাটাচ ছিল, সন্দেহ ছিল তীব্রভাবে অবশ্যই, কিন্তু ইমোশনালি অ্যাটাচ থাকে। এই সময়ে একটা মানুষ লজিক্যালি অনেক বেশি ব্লাইন্ড হয়। একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড। সেই সময়ে ওর লাইফে দুইটা ঘটনা, একটা হচ্ছে পৃথিবীর জঘন্যতম ঘৃণতম একটা ঘটনা, এবং সেই ঘটনাটা যাকে সে সবচেয়ে বেশি লাভ করে তার সঙ্গে। এখন এইটার ওর ব্যালেন্স করা ওর বয়সের জায়গাটা থেকে ইজ রিয়েলি ডিফিকাল্ট। এই জিনিসগুলো যেন একটু চিন্তা করি। হ্যাঁ, প্লিজ বলুন। তারপর রাসেলের বাবা আসছে, ওর ভাইরা আসছে, ওর কিসের জন্য আসছে? বিয়ের জন্য। আম্মু ওদেরকে ডাকা আনছে। তো পরে রাসেলের বাবা যখন আমার বাসায় আসছে, আম্মু বলতেছে তুমি রেডি হও, তোমাকে দেখতে আসবে আজকে। পরে বললাম তুমি জানতে না বিষয়টা? না, আমি জানতাম না। পরে আমাকে বলতেছে কে দেখতে আসবে? পরে বললো যে রাসেলের বাবা আসছে। পরে আমি নর্মালি বাসায় যেরকম থাকি সেম ওইভাবেই ছিলাম। আমার পক্ষে এই ঘটনা ঘটার কতদিন পরের ঘটনা এটা? এটা হওয়ার 1 সপ্তাহ কি মানে 8-9 দিন পর। তোমার মার সাথে যখন এই ধরনের একটা ঘটনা তুমি দেখলা, তোমার মার মধ্যে কোনো অভিব্যক্তি ছিল রাসেলকে নিয়ে, রাসেলকে ঘৃণা করা বা ওকে? না না না, এরকম কিছু না। আম্মু উল্টো ওর সাথে কথা বলছে, কি বললাম, ওরা দুজন একসাথে আমাকে মানে আমার সাথে গেম খেলছে। আম্মু তখন আমাকে এটা বোঝাতে চাচ্ছে যে আম্মু তখন জানছে যে রাসেলকে আমি ভালোবাসি। তারপর ওর বাবার কথাগুলো খুব ন্যারো মাইন্ডেড ছিল, বলতেছিল যে আমি আপনার মেয়েকে দেখে নিচ্ছি না, আমি আপনাকে দেখে আপনার মেয়েকে নিচ্ছি। তো তখন আমি তার বাবাকে, তোমার মুখ কি খুব কনভিন্সিং ছিল, মানে মানুষকে খুব সহজে কনভিন্স করে? ইজিলি কনভিন্স করে, মানে এই জিনিসটা মনে হয় একটা মানুষের পাওয়ার থাকে যেরকম ওইরকম টাইপের। উনি যদি কারোর সাথে কথা বলে, আমি সুন্দর করে কনভিন্স করে ফেলতে পারি, এত সুন্দর করে কথা বলে যে মানে এখন চোখের সামনে যদি কোনো ঘটনা দেখে, ওর কথা শুনলে মনে করবে যে
ওই ঠিক বলছে, Okay. যেটা দেখছে ওটা ভুল, মানে নিজে ভুল। এরকম অনেক পার্সোনালিটি আছে, এটা অস্বীকার করার কোনো And উপায় নেই। এই কারণে আমার লাইফে আরো সবচেয়ে বেশি প্রবলেম যে আমি কাউকে কোনো বিশ্বাসই করাতে পারছিলাম না এমন ভাবে। আর কান্না জিনিসটা আমার এমন একটা জিনিস যে সে কান্না করলে যে তার চোখের পানি দেখলে যে কেউ গলে যাবে, এরকম একটা ছিল। সম্ভবত তার এই কনভিন্সিং পাওয়ারটা আছে। তো যে রাসেলের বাবা যে কথাটা বললো, তারপর তারপর আমি রাসেলের বাবাকে ডিরেক্টলি কোশ্চেন করলাম যে আপনার ছেলের সাথে যদি আমার বিয়ে হয় সাপোজ, তখন আপনার ছেলের সাথে কি আমার মা সংসার করবে যে আপনি আমার মাকে দেখে আমাকে নিচ্ছেন? এই ধরনের কথা কি তুমি সরাসরি তাকে সরাসরি বলো? বলে দিয়েছি। আমরা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। যদিও সে অনেক বড় একটা ভয়ানক রকমের বেয়াদবি করেছে এখানে, কিন্তু কোশ্চেনটা অনেক বেশি বোল্ড, এবং বোল্ড এই কারণে ও যেটা বলেছে সেটা ও সঠিক বলেছে, এবং সঠিক বলেছে এই কারণে যে আসল সিচুয়েশনটা তো আসলে তাই। বিয়ে যাকে করছে তাকেই তো দেখা উচিত, তার মাকে কেন দেখবে বা তার পরিবারের অন্য বিষয়কে কেন দেখবে? হ্যাঁ দেখবে অবশ্যই, কারণ সে যে সেই পরিবারে বড় হয়েছে সেটা অবশ্যই তাদের জন্য প্রয়োজন। কিন্তু যদি কোশ্চেনটা এরকম হয়ে যায় যে না মেয়ে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মেয়ের মা, তাহলে কোশ্চেনটা অবশ্যই লজিক্যাল। ওকে বলুন। তারপর যখন আমি রাসেলের বাবার সাথে এই বেয়াদবিটা করলাম, ওর বাবা আমার উপর খুব রেগে যায়। তো পরে আমি এই ব্যাপারটা নিয়ে রাসেলের ফ্রেন্ড শুভর সাথে একটু কথা বলি যে ভাই এগুলো কি হচ্ছে, আপনি বলেন এগুলো কি মেনে নেওয়া সম্ভব? যখন শুভ এই ব্যাপারটা জানতে পারে, আমার মায়ের ব্যাপারটা, রাসেলের ব্যাপারটা, তখন সে আমার বলে যে আসলে শুভা তোমাকে থাপ্পড় মারা উচিত। পরে আমি বললাম যে কেন ভাইয়া? বলে কি তোমাকে আমি এর আগে কয়েকবার থিংস দিছি। পরে আমি বলছি আপনি আমাকে কেমন থিংস দিয়েছেন যে যেটা আমি কিনা বুঝতেই পারলাম না। তো তখন যখন আমি এই কথাগুলো তারা বললাম, সে আমার বলতেছে যে শোনো আসলে ওদের ফুল ফ্যামিলিটাই এরকম। আজকে যদি তোমার সাথে রাসেলের বিয়েও হয় দেখবে 2 দিন পর ওর বড় ভাই তোমার সাথে খারাপ আচরণ করা শুরু করছে। ও তারপর মানে আমার তো অলরেডি রাসেলের প্রতি একটা ঘৃণা চলেই আসছে, তার মধ্যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন আমি আস্তে আস্তে ওর মানে ওর ফ্রেন্ড শুভর কাছ থেকে জানতে পারলাম, তখন তো আমার পক্ষে কোনোভাবেই আর কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না। তারপর আমি কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না। এই কথাগুলো শোনার পর তাৎক্ষণিক আমি ওখান থেকে চলে এসে রাসেলের বাসায় যাই। মানে ওর মেসেজে ওর কলার ধরে, মানে যে গেঞ্জির টি শার্টটা পরেছিল ওটার কলার ধরে ওকে রাস্তায় নিয়ে এসে রাস্তার মাঝখানে ওকে একটা থাপ্পড় মারিয়ে যে তোর মতো ছিল এটাই প্রাপ্য। ওইটা বলে বাসায় এসে সহ্য করতে পারি না আসলে, যে আমি যারা এতটা বেশি লাভ করি তার ব্যাপারে আমি এমন কিছু জানলাম যেটা কিনা আমি এতদিনে জানতে পারলাম না। এত বড় ভুলটা আমি কেমনে করলাম? মানে তখন নিজের প্রতি এতটা বেশি ঘৃণা হচ্ছিল, আর মানে তখন মনে হচ্ছিল যে দুনিয়ার কাউরে আর ঘৃণা করার দরকার না, আমার নিজেই এনাফ আমার নিজের জন্য। তারপর কি করবো কিছু বুঝতে পারতেছিলাম না, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছিল, মোবাইল ভেঙে ফেলছি, প্লাস ঘরের মধ্যে